ইন্টারফারেন্স অর্থাৎ ব্যতিচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে অভিনন্দন। এর আগে আরও 2টা লেকচার আছে, অবশ্যই সেই 2টা লেকচারকে সবাই ভালোভাবে দেখবা, প্রত্যেকটা চিত্র খাতায় লিখবা, লেখা এবং দেখা হয়ে গেলেই তোমরা 3rd লেকচারে আসবা। এছাড়া কিন্তু ব্যতিচার সম্বন্ধে ভালোভাবে বোঝা যাবে না। তো তোমরা হয়তো 2য় লেকচারেই দেখছো এই চিত্রটা আমি কিভাবে দেখাইছি। এটা কি? এটা হলো ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা, ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এখানে এই 2টা সুসংগত উৎসের মধ্যবর্তী দূরত্ব মানে এটুকুনকে আমরা কি বলবো? এ। তার মানে চির 2টার মধ্যবর্তী দূরত্ব এ। এটা কিন্তু ম্যাথমেটিক্সে কাজে লাগবে তোমাদের, তাই না? এখন এই চির থেকে পর্দার দূরত্ব, এই যে পর্দা স্ক্রিন না, এই পর্দার দূরত্ব আমরা ধরে নিব ডি, ক্যাপিটাল ডি। হ্যাঁ, এভাবে চিন্তা করতে পারো একটা দেয়ালে 2টা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে আলো বের হচ্ছে। এই আলো এমন হইতে হবে যাতে তারা সুসংগত হয়, এই 2টা উৎস যাতে সুসংগত হয়, মানে কোহেরেন্ট সোর্স হয়। তাহলে প্রথমেই জানতে হবে কোহেরেন্ট সোর্স কাকে বলে, অর্থাৎ সুসংগত উৎস কাকে বলে। তাহলে কি বলবো আমরা? 2টি উৎস থেকে সমদশায় বা কোনো নির্দিষ্ট দশা পার্থক্যের একই তরঙ্গদৈর্ঘ্যের, মানে এখান থেকে যে আলো বেরোবে তরঙ্গদৈর্ঘ্য যা, এখান থেকে যেটা বেরোবে তার তরঙ্গদৈর্ঘ্য তাই। তাইলে কি বলবো? একই তরঙ্গদৈর্ঘ্যের 2টি আলোক তরঙ্গ নিঃসরিত হলে তাদেরকে সুসংগত উৎস বলে। এখন এখানে যদি আমরা সোর্সকে, মূল সোর্সকে, যে এখানে বাল্ব দিয়ে বোঝানো হয়েছে, যদি সাদা আলো ব্যবহার করি তাহলে কি হবে? সাদা আলোতে 7টা তরঙ্গদৈর্ঘ্য বেনিয়া সহ কলা, তাহলে নিশ্চয়ই একটা তরঙ্গদৈর্ঘ্য পাওয়া পসিবল না। এই কারণে আমরা কি করব? এখানে উৎস হিসাবে এক রঙ আলো উৎস ব্যবহার করব, মানে একটা রঙের আলো ব্যবহার করব। তাহলে এইখান থেকে দেখো এই উৎসের দূরত্ব তত, এইটার দূরত্ব তত, এবং এই 2টা থেকে যে আলো বেরোচ্ছে 2টা আসলে একটা থেকে বেরোচ্ছে। তাহলে এটা এক রঙের আলোক উৎস ব্যবহার করতে হবে। এই জন্য মেন সোর্সটা হবে কি? এক রঙের আলোক উৎস। এই S1 S2 এই সুসংগত উৎস যেটা অনেক কাছে হবে, তার মানে এর মান খুবই খুবই কম। কিন্তু আমরা চিত্রে বোঝানোর জন্য এই S1 S2কে অনেক দূরে দিছি যাতে আমরা ক্লিয়ার ছবিটা দেখতে পারি, বুঝতে পারি। আর এই চির থেকে যে পর্দার দূরত্ব, এই যে স্ক্রিনটা আছে, এই পর্দার দূরত্ব কিন্তু অনেক দূরে, তার মানে ডি এর মান অনেক বেশি। তাহলে আমরা বলতে পারি এ অনেক ছোট, কার থেকে? ডি থেকে, যাকে ম্যাথমেটিক্যালি লেখা হয় কি? এ অনেক ছোট, অনেক ছোট, অনেক ছোট, কার থেকে? ডি থেকে। এখন আমরা বলবো ব্যতিচার কাকে বলে, ইন্টারফারেন্স কি? 2টি সুসংগত উৎস থেকে নিশ্চিত 2টি আলোক তরঙ্গের উপরিপতনের ফলে পর্দার উপরে কোনো বিন্দুর আলোর তীব্রতা বৃদ্ধি পায়, আবার কোনো বিন্দুর আলোর তীব্রতা হ্রাস পায়। যে সকল বিন্দুতে আলোর তীব্রতা বৃদ্ধি পায়, যেমন এখানে এখানে এখানে, এই বিন্দুগুলি উজ্জ্বল দেখাবে, আর যেখানে আলোর তীব্রতা হ্রাস পায় এই বিন্দুগুলি অন্ধকার দেখাবে। আলোর এই ঘটনাকেই ব্যতিচার বলে। তোমরা একটু লক্ষ্য করলে দেখবা যেখানে উজ্জ্বল বিন্দু পাওয়া গেছে সেখানে তরঙ্গ দুটা মিলিত হয়েছে। খেয়াল করো, এ দেখো মিলিত হয়েছে না, এখানে মিলিত হয়েছে, এখানে উজ্জ্বল বা ব্রাইট পয়েন্ট পাওয়া যাবে। আর যেখানে তরঙ্গ দুটা মিলিত হয় নাই সেখানে আসলে অন্ধকার বিন্দু পাওয়া যাবে। তাহলে এই পর্দার উপরে যে উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার প্যাটার্ন বা সজ্জা পাওয়া যায়, এটাকে বলা হয় ইন্টারফারেন্স প্যাটার্ন বা ব্যতিচার সজ্জা। এখান থেকে ব্যতিচারকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। তো ব্যতিচার 2 প্রকার। এক হলো কি উজ্জ্বল বিন্দুগুলির নাম হলো গঠনমূলক ব্যতিচার, মানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আর যেগুলি অন্ধকার বিন্দু এগুলি হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার, যাকে বলে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এখন তোমাকে যদি কোশ্চেন করে গঠনমূলক ব্যতিচার অর্থাৎ কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ব্যাপারটা কি, আগের মতো বলে দিবা 2টা সুসংগত উৎস হইতে নিশ্চিত 2টা আলোক তরঙ্গের উপরিপতনের ফলে পর্দার উপরে যে বিন্দুতে আলোর তীব্রতা সর্বোচ্চ হয় এবং ওই যেই বিন্দুগুলি আলোকিত হয় উজ্জ্বল হয় তাকে বলা হয় কি গঠনমূলক ব্যতিচার। তাহলে ধ্বংসাত্মক ব্যতিচার বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কি? একইভাবে 2টি সুসংগত উৎস হতে নিশ্চিত 2টা আলোক তরঙ্গের উপরিপতনের ফলে পর্দার উপর যে সকল বিন্দুতে আলোর তীব্রতা সর্বনিম্ন হয়, দেখো সর্বনিম্ন হয়, ফলে সেখানে অন্ধকার বিন্দু পাওয়া যায়, এদেরকে বলা হয়
ধ্বংসাত্মক ব্যতিচার বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এখানে খেয়াল করলে দেখো এটা উজ্জ্বল বিন্দু, এইটা উজ্জ্বল বিন্দু, এটা উজ্জ্বল বিন্দু, কিন্তু এইটা উজ্জ্বল বিন্দু কেমন? সেন্ট্রাল ব্রাইট, মানে কি কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু। আসলে ব্যাপারটা কেন এরকম বলা হয়? দেখো এটা রেড কালার দিছি, একটা মাত্রই রেড কালার। এর কারণ হলো তুমি জাস্ট ইমাজিন করো, যেটা আমরা আগের লেকচারে বলছি, দুইটা টর্চ লাইট থেকে যদি বা দুইটা বস্তু থেকে যদি আলো নিঃসরিত হয় এখান থেকে, তাহলে স্বাভাবিক কারণে এই জায়গাটাতে আলো সবচেয়ে বেশি পড়বে। এই জন্য এই জায়গায় বলা হয় সেন্ট্রাল ব্রাইট বা কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু। এই জন্য এটা আমরা রেড কালার দিয়ে চিহ্নিত করছি। সেন্ট্রাল মানে সেন্টার, তার মানে এখান থেকেই সমস্ত মাপযোগ শুরু হবে। এই জন্য স্পেশালি এটার নাম দেবো আমরা সিবি, সেন্ট্রাল ব্রাইট। এখানে আমরা এত কিছু লিখবো না, আমরা জাস্ট সিবি লিখবো। তাহলে আমরা এখন থেকে মনে রাখবো সিবি মানে কি? সেন্ট্রাল ব্রাইট, মানে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু, মানে যতগুলি উজ্জ্বল বিন্দু হবে এটা হবে সবচেয়ে বেশি উজ্জ্বল। এই জন্য এটার নাম হলো সেন্ট্রাল ব্রাইট, আমরা অল টাইম সিবি লিখবো। এখানে সেন্ট্রাল ব্রাইট, তার মানে এখানে আলোর তীব্রতা সবচেয়ে বেশি হবে। এখানে যেই রেজাল্টেন্ট ওয়েভ অর্থাৎ লব্ধি তরঙ্গটা হবে দুইটার উপরিপতনের ফলে এর বিস্তার মানে অ্যামপ্লিটিউড সবচেয়ে বেশি হবে। তাহলে কেমন হবে জিনিসটা? অনেকটা এরকম হবে, অনেক বড় হবে না? আর তুলনামূলক এগুলি অনেক ছোট হবে। এরকম উজ্জ্বল অন্ধকার যে সজ্জা বা প্যাটার্ন পাওয়া যায়, এটাই আসলে ইন্টারফারেন্স প্যাটার্ন। মানে আমরা বোঝানোর সুবিধার্থে যাতে ক্লিয়ার দেখা যায় এজন্য অনেক বড় করে দেখাইছি। আসলে ব্যাপারটা এত বড় বড় কখনোই হয় না, ব্যাপারটা এরকম হয়। এখানে এই যে ব্যতিচার সজ্জা অর্থাৎ ইন্টারফারেন্স প্যাটার্নের যে সাদা ঘরগুলি আছে, উজ্জ্বল বিন্দুগুলি আছে, দেখো উজ্জ্বল বিন্দু, হ্যাঁ, সাদা ঘরগুলি মানে উজ্জ্বল বিন্দু। এই উজ্জ্বল বিন্দু বা সাদা ঘরগুলি বলে ব্রাইট ফ্রিঞ্জ। তাই ব্রাইট মানে তো উজ্জ্বল, আমরা সবাই জানি। তো ফ্রিঞ্জ মানে কি? ফ্রিঞ্জ মানে তুমি বলতে পারো বিন্দু, ডোরা, ঝালর, রেখা, পট্টি। বাংলায় অনেকগুলি নাম, কিন্তু ইংরেজিতে একটা নাম ফ্রিঞ্জ। একইভাবে এই যে কালো জায়গাগুলিকে, যেগুলি অন্ধকার বিন্দু না, এটাকে বলবো আমরা ডার্ক ফ্রিঞ্জ। ব্যতিচারের ব্যবহার, ব্যতিচার বা ইন্টারফারেন্স কোথায় কোথায় ব্যবহার করা হয়, চলো আমরা সেগুলি জেনে নেই। 1 নম্বরে আমরা বলবো ব্যতিচারের সাহায্যে কোনো তরল বা গ্যাসের প্রতিসরণ নির্ণয় করা যায়। 2, কোনো তরলের মসৃণতা পর্যবেক্ষণে ব্যতিচার ব্যবহার করা হয়। 3, ব্যতিচারের সাহায্যে আলোর তরঙ্গদৈর্ঘ্য নির্ভুলভাবে নির্ণয় করা যায়, যেটা আমরা এই অধ্যায়ে করব। 4, স্বচ্ছ পদার্থের পাতলা পর্দার পুরুত্ব 10⁻⁵ সেন্টিমিটার পর্যন্ত নির্ভুলভাবে নির্ণয় করা যায়। 5 নাম্বারটা হলো ক্রিস্টালের দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করা যায়। 6, সূক্ষ্ম বর্ণালী রেখার বর্ণবিন্যাস পর্যালোচনায় ব্যতিচার ব্যবহার করা যায়। আমরা ক্লিয়ারভাবে বোঝার জন্য এখানে উজ্জ্বল অন্ধকার ডোরাগুলি অনেক বড় বড় করে দেখাইছি, তাই না? আসলে তো বাস্তবিক অর্থে এত বড় না, অনেক ছোট ছোট হয়, যেটা খালি চোখে দেখাই মুশকিল। এই জন্য এই সমস্ত ডোরা বা ফ্রিঞ্জকে কিন্তু অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা হয়। তো এটাকে আমরা আরেকটু বোঝার জন্য আরেকটু ছোট করার চেষ্টা করলাম। তবে একটা জিনিস খেয়াল করো, এটা যেহেতু মধ্যবিন্দু, এইখান থেকে জ্যামিতিকভাবে আমরা চিন্তা করলে এইখান থেকে এই দূরত্ব যা, এইখান থেকে এই দূরত্ব তাই। তার মানে এই দুইটা জিনিসের মধ্যে পথ পার্থক্য কত? নাই, কারণ এটাও যতটুকু এটাও অতটুকু, তাহলে দুইটা সেম। দুইটার মধ্যে পথ পার্থক্য নাই মানে কি 0। যেখানে পথ পার্থক্য 0 সেখানে সেন্ট্রাল ব্রাইট সবচেয়ে বড় উজ্জ্বল বিন্দুটা পাওয়া যায়, তাই না? তো এখানে পথ পার্থক্য কত? 0। তাহলে আমরা এখানে কি দেখব? সেন্ট্রাল ব্রাইট মানে কেন্দ্রীয় চরম বা উজ্জ্বল যেটা বিন্দু আছে সেখানে পথ পার্থক্য 0, আর সেন্টার থেকে তো সব মাপযোগ শুরু করে। এখন এই প্যাটার্নের এই ইন্টারফারেন্স প্যাটার্নে যদি উপরে যাই তাইলে এখান থেকে শুরু করব, নিচে গেলে এখান থেকে শুরু করব, তাহলে সেন্টার থেকে আমার মাপযোগ শুরু করতে হবে। সেই হিসাবে এই সেন্টারে কি দশা পার্থক্য কত? 0 হবে। দেখো প্রত্যেকটা উজ্জ্বল বিন্দু তৈরি হওয়ার পিছনে কিন্তু S1 থেকেও আলো যাবে, এখানে খেয়াল করো, বুঝিয়ে দিই, হ্যাঁ, S2 থেকেও আলো যাবে। তার মানে অসংখ্য উজ্জ্বল বিন্দু তৈরি হবে, মানে প্রত্যেকটা। আবার নিচের যদি নিচের দিকে দেখো সেম, S1 থেকে যেমন আলো এখানে যাবে খেয়াল করো, তেমনি S2 থেকে আলো যাবে, তাই না? এবার উপরিপাতন বা সুপারপজিশনের ফলে কিন্তু এই পয়েন্টগুলি তৈরি হবে। কিন্তু ঝামেলা এড়ানোর জন্য আমরা এখানে খুবই কম দেখাইছি, কিন্তু এখানে আবার মোটামুটি অনেকগুলি দেখাইছি।
তো আমরা বুঝবো যে কোনো উজ্জ্বল বিন্দু, একটা দুইটা তিনটা অসংখ্য হতে পারে, আমরা এই এই S1 S2 থেকে এই ডিস্টেন্স মেপে আমরা সব হিসাব নিকাশ করব। এবার এটা মুছে এই জিনিসটাকে আমরা আরও ক্লিয়ার দেখানোর চেষ্টা করব। এরকম একটা ওয়েভ আমরা সবাই চিনি। আমরা জানি একটা তরঙ্গের দুইটা শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, তোমরা আগে থেকেই জানো কত, ল্যামডা। তেমনি এটার মধ্যবর্তী দূরত্ব তাহলে কি আরও একটা ল্যামডা, এখান থেকে এখানে কি আরও একটা ল্যামডা, তাই না? প্রত্যেকটা ল্যামডা। তাহলে এই দূরত্বটাকে আমরা ল্যামডা বলবো। এইখান থেকে এটুকুন দূরত্বকে আমরা কি বলবো, 2 ল্যামডা বলবো। এইখান থেকে এই দূরত্বটাকে আমরা 3 ল্যামডা বলবো। তার মানে এই চূড়া থেকে এই চূড়ার দূরত্ব কত, ল্যামডা। খেয়াল করো তো, এই চূড়া থেকে এই চূড়ার দূরত্ব তাহলে কত হবে, নিশ্চয়ই ল্যামডা হবে। এই চূড়া থেকে 3 নাম্বার চূড়া কত, 2 ল্যামডা। তাহলে 1 2 3, এটা নিশ্চয়ই কি 2 ল্যামডা। এটা নিশ্চয়ই কি 3 ল্যামডা। সেম নিচের দিকে দেখো, এই একটা চূড়া, এই একটা চূড়া, তাহলে মধ্যবর্তী ব্যবধান কত, নিশ্চয়ই ল্যামডা। এটা কত, 2 ল্যামডা। এটা কত, 3 ল্যামডা, 4 ল্যামডা, এভাবে চলতেই থাকবে। আবার খেয়াল করো, আমরা একটা পূর্ণ তরঙ্গকে এইভাবে দেখাইতে পারি, ফুল ওয়েভ না? আচ্ছা, এটুকুন কত, নিশ্চয়ই তোমরা বলবো স্যার এটা তো তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভ লেন্থ ল্যামডা। তো এটুকুন কত, 180 ডিগ্রি, এটুকু 180 ডিগ্রি, 360 ডিগ্রি। তার মানে ল্যামডার জন্য দশা পার্থক্য 2 পাই, তো বুঝাই যায় না? তো ল্যামডার জন্য কত, 2 পাই। তাহলে আমরা বোঝা গেল, আমরা বুঝতে পারলাম এই ল্যামডার তরঙ্গ দৈর্ঘ্যের জন্য দশা পার্থক্য কত, 2 পাই। তাহলে 2 ল্যামডার জন্য কত, 4 পাই, 6 পাই, চলতেই থাকবে, তাই না? সেম 2 পাই, 4 পাই, 6 পাই, 8 পাই, চলতেই থাকবে। এখানে আমরা ব্রাইট ফ্রেঞ্চ মানে উজ্জ্বল ডোরাগুলি সব কালো কালি দ্বারা দেখাইলাম। এখন রেড পান দ্বারা দেখাবো আমরা ডার্ক ফ্রেঞ্চ মানে অন্ধকার ডোরাগুলিকে দেখাবো। এখন তোমরা এটা খুব সিম্পল, এটার জন্য আর কোনো চিত্রের দরকার নেই, কিছুরই দরকার নেই। এটা 0, এটা ল্যামডা, তাহলে মাঝখানে ডার্ক ফ্রেঞ্চ, তাহলে 0 আর ল্যামডার মাঝখানে কি, নিশ্চয়ই ল্যামডার অর্ধেক, ল্যামডা/2। তাহলে এটা কত, 3 ল্যামডা/2। এটা কত, 5 ল্যামডা/2। একইভাবে সেন্ট্রাল ব্রাইটের নিচে যে আমরা মানে উপরের পাশে গেলাম আর নিচের পাশে যাব, সেম 0 আর ল্যামডার মাঝখানে কি, নিশ্চয়ই বলবো অর্ধেক, ল্যামডা/2। এটা সেম 3 ল্যামডা/2। এটা কি 5 ল্যামডা/2। এটা 7 ল্যামডা/2, এভাবে চলতে থাকবে। তেমনি এই ডার্ক ফ্রেঞ্চ মানে অন্ধকার ডোরার জন্য দশা পার্থক্যগুলি কেমন হবে বোঝা যায়। এটা 0, এটা কত, 2 পাই। তাহলে মাঝখানে কী হবে, পাই, 3 পাই, 5 পাই। এবার নিচের দিকে সেম পাই, 3 পাই, 5 পাই, 7 পাই, এক্সেট্রা। এখানে আমরা পথ পার্থক্যকে কী দ্বারা প্রকাশ করি, ডেল্টা, আর দশা পার্থক্যকে সিগমা দ্বারা প্রকাশ করলাম। তো আমরা তো সবাই জানি পথ পার্থক্য আসলে কি, ল্যামডা মানে রৈখিক দূরত্ব, লিনিয়ার ডিস্টেন্স, লিনিয়ার পথ। তাই এই ল্যামডা পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য কত, 2 পাই। এখন এটা তো আমরা জানি যে 2 পাই যদি হয় পূর্ণ একটা কম্পাউন্ড, ফুল সাইকেল, তাহলে তার জন্য হলো 2 পাই। এখন যদি এরকম হয় যে আমার পথ পার্থক্য এটুকুন যদি হয়, এটুকুর মান কত সেটা আমরা জানি না, ধরে নিই আমরা x। তো আমরা কি লিখতে পারি, ল্যামডা পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য 2 পাই। সুতরাং 1 পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য কত, 2 পাই বাই ল্যামডা। তাহলে x এর জন্য কতটুকু হবে, সুতরাং x পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য হবে 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। তাহলে আমরা কি বলতে পারি, দশা পার্থক্যরে আমরা কি দ্বারা প্রকাশ করি, সিগমা দ্বারা, ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা। এক্স মানে কি, নিশ্চয়ই পথ পার্থক্য, যাকে ডেল্টা দ্বারা
প্রকাশ করা হয়। তাহলে আমরা একটা সূত্র পেয়ে গেলাম। সূত্রটা কি? দশা পার্থক্য ইকুয়াল টু 2π/λ ইন্টু পথ পার্থক্য। এই দেখো পথ পার্থক্য যদি হয় কত, ল্যামডা 0 থেকে ল্যামডা, তাহলে দশা পার্থক্য কত 0 থেকে 2π। তার মানে আমরা এই সজ্জা থেকেও প্যাটার্ন থেকেও পেতে পারি, আবার ইচ্ছা করলে নর্মালি এখান থেকে আমরা বুঝতে পারি। ব্যতিচারের মতো এত গুরুত্বপূর্ণ জিনিসকে আসলে থিওরিটিক্যাল কতক্ষণ ভালো লাগে, চলো আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি ব্যতিচার বা ইন্টারফারেন্স ব্যাপারটা আসলে কি। আইনস্টাইন আলোর ক্যারেক্টারকে চূড়ান্তভাবে ব্যাখ্যা করলেন। আইনস্টাইনের মতে আলো হচ্ছে প্যাকেট অফ এনার্জি বা ওয়েভ প্যাকেট, যাকে আমরা বর্তমানে ফোটন বলে জানি। ব্রিটিশ পদার্থবিদ জিআই টেইলর 100 বছর আগে টমাস ইয়ংয়ের করা ডাবল স্লিট এক্সপেরিমেন্ট আবার করেন। এক্ষেত্রে তিনি প্রথম সিঙ্গেল ফোটন অর্থাৎ একটি করে ফোটন ব্যবহার করে পর্দায় সিঙ্গেল স্পট দেখতে পাচ্ছিলেন। আলো যদি ওয়েভ হয় একটি ফোটনের জন্য একটি স্পট পাওয়ার কথা নয়। এরপর তিনি অনেকগুলি ফোটন একসাথে ডাবল স্লিটে নিক্ষেপ করেন, তখন পর্দায় ব্যতিচার সজ্জা বা ইন্টারফারেন্স প্যাটার্ন লক্ষ্য করেন। এতে কি বোঝা গেল? এতে বোঝা গেল একটি ফোটন আলাদাভাবে পার্টিকেলের মতো আচরণ করে, আর অনেকগুলি ফোটন একসাথে ওয়েভ বা তরঙ্গের মতো আচরণ করে। এখন আমরা ইয়ংয়ের ডিচিট পরীক্ষার মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করব। এই দুইটা স্লিটের মধ্যবর্তী দূরত্ব কত? এ। নিশ্চয় এটা কি মধ্যবিন্দু। এখান থেকে আমরা এই মধ্যবিন্দু থেকে ডি দূরত্বে, মধ্যবিন্দু থেকে ডি দূরত্বে, ক্যাপিটাল ডি ডিস্টেন্স, এই দূরত্বে আমরা কি একটা পর্দায় ইন্টারফারেন্স প্যাটার্ন ব্যতিচার সজ্জা দেখতে পাবো। এখন এই কেন্দ্রীয় চরমের এটা একটু মোটা দেখেছি বোঝানোর জন্য জাস্ট, হ্যাঁ। একটা উজ্জ্বল ফ্রিঞ্জ পট্টি আর একটা অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার। এই সেন্ট্রাল ব্রাইটের উপরেও যেরকম হবে নিচেও সেরকম হবে। প্রত্যেকটা উজ্জ্বল পট্টি এবং অন্ধকার পট্টির প্রস্থ কিন্তু একই হবে, কিন্তু আমরা বোঝানোর জন্য এটা সেন্ট্রাল ব্রাইট এটাকে একটু বেশি দেখাইছি, তাই না? কিন্তু সবার প্রস্থ সেম হবে। এখন দেখো এই উজ্জ্বল পট্টি কোথায় থেকে শুরু করব? আমরা ইচ্ছা করলে এখান থেকে শুরু করতে পারি, হ্যাঁ। অন্ধকার পট্টি এখান থেকে শুরু করতে পারি, কিন্তু আমাদের হিসাবে সুবিধার জন্য আমরা নিচ থেকেও ধরবো না উজ্জ্বল পট্টি, উপর থেকে ধরবো না, মাঝামাঝি ধরবো, সেন্টার মধ্যবিন্দু, ঠিক আছে। সেম এটার মধ্যবিন্দু, সেম এটার মধ্যবিন্দু। সেন্টার ব্রাইট থেকে প্রথম উজ্জ্বল বিন্দু কোনটা? এইটা, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। সেম সেন্ট্রাল ব্রাইট থেকে প্রথম অন্ধকার বিন্দু কোনটা? এইটা, এইটা, এইটা। সেম নিচের দিকেও একইভাবে হবে ঘটনা, হ্যাঁ। এখন আমরা কোন উজ্জ্বল পট্টিটা নিব? এটা নিব, এটা নিব না এটা নিব? আমরা গুনবো না, আমরা মনে করি এই উজ্জ্বল পট্টিটি হচ্ছে এনতম উজ্জ্বল পট্টি। কত? এনতম উজ্জ্বল পট্টি। আর কোথায় থেকে মাপতে হবে? সেন্ট্রাল ব্রাইট থেকে মাপতে হবে। তার মানে এইখান থেকে এইখানের ডিস্টেন্সটাকে আমরা কি ধরতে পারি? এটা কত নম্বর? এনতম, অর্থাৎ এন বি ব্রাইট আর কি। তাহলে এটুকুর ডিস্টেন্সকে আমরা কি দিলাম? যে সেন্ট্রাল ব্রাইট বা ম্যাক্সিমাম থেকে এনতম উজ্জ্বল বিন্দু, এনতম উজ্জ্বল পট্টি বা ডোরা, যাকে আমরা ফ্রিঞ্জ বলি, এর ডিস্টেন্সটাকে আমরা ধরে নিলাম কি? ওয়াই এন বি, মানে এনতম, আর বি মানে কি? ব্রাইট। এখন এই উজ্জ্বল বিন্দুটা বা উজ্জ্বল পট্টিটা কিভাবে তৈরি হলো? নিশ্চয়ই এখানে দুইটা আলোর উৎস আছে, সুসংগত উৎস। এখান থেকে আলো যাবে, আবার এইখান থেকেও আলো যাবে। তোমরা ইচ্ছা হইলে এই এনতম উজ্জ্বল বিন্দুর মধ্যবিন্দুর নাম দিতে পারো পি। তাহলে S1 পি, এস থেকে আলোক রশ্মি যাচ্ছে, আলো তো আর দেখা যায় না, একটা অ্যারো চিহ্ন দিবা, হ্যাঁ, বোঝার জন্য। S2 পি আর একটা আলোক রশ্মি যাচ্ছে, এই যে যাচ্ছে। এখানে খেয়াল করো S1 পি এই পথটা ছোট আর S2 পি এই পথটা বড়। তাহলে কতটুকু দুইটার মধ্যে পথ পার্থক্য, পথ ডিফারেন্স কত? আমরা S1 থেকে পারপেন্ডিকুলার লম্ব এঁকে দেব, লম্ব এঁকে দিলাম। লম্ব এঁকে দেওয়ার মানে হলো তাহলে পথ পার্থক্য, এটার নাম তো ধরো, এই বিন্দুটার নাম দিলাম, আমরা ধরে নিলাম এটা কিউ বিন্দু। তাহলে S2 কিউ হলো এই দুইটার পথ পার্থক্য।
এখন এই মধ্যবিন্দু থেকে যেহেতু দূরত্ব মাপো, মধ্যবিন্দু থেকে আরেকটা রেখা টেনে দাও। এখানে এই চির দুইটা অর্থাৎ S1 S2 এই স্লিট দুইটার মধ্যবিন্দু কি এটা, এই মধ্যবিন্দুর নাম মনে করো ও দিয়ে দিলাম, এটা দরকার নেই, বোঝানোর জন্য দিলাম। আর সেন্ট্রাল ব্রাইট কেন্দ্রীয় চরমের মধ্যবিন্দুর নাম দিয়ে দিলাম আমরা M। এখন আমি যদি বলি OP আর S2P দুইটা রেখা সমান্তরাল, তাহলে মানুষ আমাকে পাগল বলবে না যে স্যার এই দুইটা রেখা সমান্তরাল কীভাবে হয়, এটা কোনোদিনও সম্ভব না। কিন্তু আমরা কি জানি, আমরা জানি আসলে S1 আর S2 খুব কাছে, এই যে এর মানটা অনেক ছোট, কার থেকে, D থেকে অনেক 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 ছোট। তাহলে কি বলা যায় এই S1 আর S2 অনেক দূরে, চিত্র আঁকার সুবিধার্থে আমরা নিচ্ছি, আসলে S1 S2 খুব কাছে। দেখো তো এই দুইটা বিন্দু যদি খুব কাছে হয়, P বিন্দু যদি অনেক দূরে হয়, এটা দেখানো সম্ভব না, জাস্ট বোঝানোর জন্য দেখাইতেছি। তাহলে দুইটা রেখা যেভাবে যাবে খেয়াল করো তো, এবার যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে। তখন কি এই দুইটা রেখা এখানে সমান্তরাল মনে না হলেও এখানে কিন্তু সমান্তরাল মনে হবে, অনেক দূরে যায় মিলিত হবে, কিন্তু সেটা খুব কাছে বিদায় মনে হবে দুইটা রেখা সমান্তরাল, টেন্স টু জিরো, তাই না? তাহলে এই দুইটার মধ্যবিন্দু, এইটা S1, খেয়াল করো এটা S1, এটা S2, তাইলে এর মধ্যবিন্দু ওটা কোথায় হবে, আরও কাছে, তার মানে এই বিন্দুটা আর মাঝখান, তাহলে এটা তো আর সমান্তরাল মনে হবে, একবার মিলিয়ে যাচ্ছে, খেয়াল করো এত সমান্তরাল। তাহলে এই কন্ডিশনে আমরা বলতে পারি OP রেখা আর S2P রেখা সমান্তরাল। তাহলে এই কন্ডিশনে আমরা কি পেলাম, OP আর S2P সমান্তরাল। তাহলে এটা মনে করো OP, একটা অংশ আঁকি, হ্যাঁ, এটা মনে করো S2P, এই দুইটা রেখা সমান্তরাল, তাক টেনে দাও, এটা O, এটা কি S2। এবার দেখো এই দুইটা রেখা সমান্তরাল না, তাহলে দুইটা রেখাকে টেনে দাও, এই সমান্তরাল। তাহলে কি আমরা বলতে পারি না এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা, যেহেতু এই কোণটা থিটা তার মানে এটা এই কোণটা, আর এই S2 সাথে যেই কোণটা এইটাও থিটা, তার মানে S2 সাথে যেই কোণটা এইটাও থিটা। কিন্তু এটা তো লম্ব পারপেন্ডিকুলার, খেয়াল করো এই জিনিসটা কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য এটা লম্ব টেনে দিলাম, এটা কিন্তু লম্ব পারপেন্ডিকুলার 90 ডিগ্রি না। এখন এই টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হলো থিটা। তাহলে তোমরা কি বলবো স্যার এই কোণটা কত, নিশ্চয়ই বলবো স্যার 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই কোণটা থিটা হলে যেহেতু এটা 90 ডিগ্রি, নিশ্চয়ই এই কোণটা 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন এটা তো আমরা লম্ব আঁকছিলাম, মনে আছে, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত 90 মাইনাস থিটা, আর এই কোণটা কত আমরা জানি না, মনে করি এটা এই কোণটা মনে করো এই কোণ, জাস্ট বোঝার জন্য ধরে নিলাম, হ্যাঁ। আর এই কোণটা তো 90 ডিগ্রি, তাহলে এটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের এই কোণটা একলাই 90 ডিগ্রি। তো আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180, যেহেতু এই কোণটা একলাই 90 ডিগ্রি, নিশ্চয়ই এই কোণ আর এই কোণ মিলে কত 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি এই কোণ প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ এই কোণটা একাই 90 ডিগ্রি। সো এই কোণ আর এই কোণ মিলে তো অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের দুই কোণের সমষ্টি 180। তাহলে এটা ক্যান্সেল 90 ডিগ্রি। তাহলে এ ইকুয়াল টু কী হয়, থিটার উপরে নিয়ে যাও, তার মানে এর মান আসলে থিটা। তাহলে আমি এর মানকে কী লিখে দিতে পারি, থিটা লিখে দিতে পারি। আচ্ছা, ফাইনালি আমরা কি পেলাম, S1 S2 কিউ একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার মানে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে খেয়াল করো এই কোণটা, এটা যদি কোণ হয় থিটা হয়, তাহলে নিশ্চয়ই তার বিপরীত বাহু S2 কিউ হবে আমাদের লম্ব। আর S2 কিউটা আসলে কি পথ পার্থক্য, দেখো S2 কিউ হলো আমাদের পথ পার্থক্য, যাকে আমরা ডেল্টা হিসাবে ধরে নিতে পারি। পথ পার্থক্যের আমরা ডেল্টা দ্বারাই প্রকাশ করি। এখন আসো এই S1 S2 এই চির দুইটার মধ্যবর্তী দূরত্ব, এটা কি সমকোণী ত্রিভুজের অতিভুজ হাইপোটেনিয়াস, কারণ এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তার বিপরীত বাহুটাকে আমাদের অতিভুজ বা হাইপোটেনিয়াস।
তাইলে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ জানি আর কি লম্ব জানি, তাই না, যেটা ডেল্টা দ্বারা ধরছি আমরা। তোমরা সবাই জানো অতিভুজ আর লম্বের সাথে সম্পর্ক কার? সাইন থিটা। আমরা সবাই জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। সুতরাং পথ পার্থক্য ডেল্টা ইকুয়াল টু এ সাইন থিটা। আমরা আবার কি জানি? এনতম উজ্জ্বল পটির পথ পার্থক্যের সূত্র কি? এন ল্যামডা। সো এখানে মানটা বসিয়ে দেই, তাহলে আমরা 1 নম্বর ফর্মুলা পেয়ে গেলাম। এনতম উজ্জ্বল পটির পথ পার্থক্য এন ল্যামডা ইকুয়াল টু এ সাইন থিটা। এখন এই কন্ডিশন থেকে আমরা আরেকটা মজার জিনিস জানতে পারি, সেটা কীরকম? এ যদি অনেক ছোট হয়, তার মানে এ যদি অনেক ছোট হয়, তাহলে S1 হবে এখানে, S2 হবে এখানে, আর আমরা জানি তখন পি বিন্দু কোথায় কাউন্ট করি আমরা? এইখানে। এবার তুমি চিন্তা করো তো, এই OP তখন কেমন হবে? এইখান থেকে রেখা টানাই যাবে না, তার মানে কোণের মানটা কত ছোট হবে না? কল্পনা করে অনেক কঠিন। তার মানে কোণের মানটা হবে 0-র কাছাকাছি এই কন্ডিশনে। আর তোমরা জানো থিটার মান যদি 0-এর কাছাকাছি হয়, ম্যাথ ফার্স্ট পেপারে লিমিটও দেয়। আমরা কি পড়ছিলাম? থিটার মান 0-এর কাছাকাছি হলে সাইন থিটা আর টেন থিটা প্রায় সমান, আমরা সমানই লিখতে পারি। সো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, এন ল্যামডা ইকুয়াল টু এ টেন থিটা। এখানে ও পি এম একটা কি সমকোণী ত্রিভুজ, কারণ এই ত্রিভুজের মধ্যবিন্দু থেকে আমরা পর্দার উপর লম্ব আঁকছিলাম। লম্ব দূরত্ব তো আমাদের ডি, এই লম্ব দূরত্ব মানে কি? এটার 90 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে ও পি এম একটা কি সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। যেহেতু এই কোণটা থিটা, তার মানে এটা কি লম্ব, এটা কি ভূমি। তো লম্বটা আসলে কি? সেন্ট্রাল ব্রাইট মানে কেন্দ্রীয় চরম থেকে এনতম উজ্জ্বল বিন্দুর দূরত্ব যেটা, সেটা হচ্ছে লম্ব, যাকে আমরা কি হিসেবে কাউন্ট করছি? ওয়াই এন বি। আর ভূমিটা কি? চিরের মধ্যবিন্দু থেকে পর্দার দূরত্ব ডি। তো আমরা লিখতে পারি টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ওয়াই এন বি বাই ডি। এখান থেকে পেয়ে গেলাম আমরা 2 নম্বর ফর্মুলা, ওয়াই এন বি ইকুয়াল টু এন ইন্টু ডি ল্যামডা বাই এ। এটা কি? কেন্দ্রীয় চরম থেকে এনতম উজ্জ্বল পটির দূরত্ব সমীকরণ পেয়ে গেলাম। এখন আমরা এই 2 নম্বর ফর্মুলা থেকে আরেকটা ফর্মুলা তৈরি করতে পারি। এটা তো কেন্দ্রীয় চরম বিন্দু, এখান থেকে তাহলে সেন্ট্রাল ব্রাইট মানে কেন্দ্রীয় চরম থেকে প্রথম উজ্জ্বল বিন্দুর দূরত্ব কত? চলো আমরা দেখি কি। তাহলে কি হবে? এটা হবে 3 নম্বর ফর্মুলা, কেন্দ্রীয় চরম থেকে বা প্রথম উজ্জ্বল পটির দূরত্ব। এন এর মান কি? 1 বসে দিব, 1 ইন্টু ডি ল্যামডা বাই এ। তার মানে কি? ডাইরেক্ট কথা হলো ডি ল্যামডা বাই এ। তাহলে কেন্দ্রীয় চরম থেকে প্রথম উজ্জ্বল বিন্দুর দূরত্ব হলো ডি ল্যামডা বাই এ। দেখো 3 নম্বর ফর্মুলাটাকে আমরা এভাবে বলতে পারি, এটা একটা উজ্জ্বল পট্টি, এটা একটা উজ্জ্বল পট্টি। তাহলে দুইটা উজ্জ্বল পট্টির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব একই কথা। তাহলে দুইটা উজ্জ্বল পট্টির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত? ডি ল্যামডা বাই এ। আমরা কি জানি? একটি উজ্জ্বল পট্টির প্রস্থ সমান একটি অন্ধকার পট্টির প্রস্থ। এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। তার মানে একটা উজ্জ্বল পট্টির প্রস্থ যতটুকু, একটা অন্ধকার পট্টির প্রস্থ কতটুকু। তাহলে এটুকু জিনিস আসলে কি? একটা অন্ধকার পট্টি আর একটা উজ্জ্বল পট্টি, তার মানে দুইটার প্রস্থ এতটুকু। খেয়াল করো, দুইটার প্রস্থ ডি ল্যামডা বাই এ। তাহলে পরপর দুইটি অন্ধকার পট্টির মধ্যবর্তী দূরত্ব কত? দেখো এখানে দেখো একটা ফুল ব্রাইট ফ্রিঞ্জ, একটা ফুল উজ্জ্বল পট্টি, আর এখানে খেয়াল করে এই যে অর্ধেক অন্ধকার, এই দেখো নিচে অর্ধেক অন্ধকার। তাহলে এই অর্ধেক অন্ধকার অর্ধেক অন্ধকার, একটা অন্ধকার আর একটা তো উজ্জ্বল আছে। তাহলে এখানেও একটি উজ্জ্বল এবং একটি অন্ধকার, অর্থাৎ দুইটার প্রস্থ এখানেও আছে। তো
তাহলে এটাকেও তো আমরা লিখতে পারি কি দুইটার প্রস্থ তো ডি ল্যামডা বাই এ, তাহলে এটা যেহেতু ডি ল্যামডা বাই এ, সো এইটাও কি ডি ল্যামডা বাই এ। তাহলে কি বলা যায়, দুইটি অন্ধকার পট্টির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব সেম। এখানে খেয়াল করো ডি ল্যামডা বাই এটা আসলে কি, একটা উজ্জ্বল আর একটা অন্ধকার পট্টির প্রস্থ। তাহলে আমি বোঝার জন্য উজ্জ্বল মানে কি ব্রাইট, একটা ব্রাইট ফ্রিঞ্জ দিলাম, আর একটা ডার্ক ফ্রিঞ্জ, ডি মানে কি ডার্ক, ব্রাইট মানে উজ্জ্বল আর ডার্ক মানে অন্ধকার, এই দুইটার প্রস্থই তো এইটা, তাই না? সেটা হলো ডি ল্যামডা বাই কত এ। এখন আমরা কি জানি, অন্ধকার পট্টির প্রস্থ যত, উজ্জ্বল পট্টির প্রস্থই ততই, তার মানে এটাও ডেল ওয়াই, এটাও ডেল ওয়াই। তাহলে ব্রাইট ফ্রিঞ্জের প্রস্থ কত, ডেল ওয়াই, ডার্ক ফ্রিঞ্জের প্রস্থ কত, সেটাও ডেল ওয়াই। তাহলে কি ডি ল্যামডা বাই 2a। সো লেখা থাকে 2 ইন্টু ডেল ওয়াই ইকাল টু ডি ল্যামডা বাই এ। তার মানে কি ডেল ওয়াই তো উজ্জ্বলও হতে পারে অন্ধকারও হতে পারে, তাই আমি বলতে পারি না দুইটা উজ্জ্বল পট্টির প্রস্থ কত, ডি ল্যামডা বাই এ। আর অন্ধকার বেলা তো কি বলা যায়, দুইটা অন্ধকার পট্টির প্রস্থ কত, ডি ল্যামডা বাই এ। তো সেখান থেকে একটার প্রস্থ কত হবে, ডি ল্যামডা বাই এ। এইটাকে আমরা আরেকটা ফর্মুলা হিসেবে দেখাতে পারি, কীরকম, যে কোনো একটা উজ্জ্বল পট্টির প্রস্থগত আজকে থেকে আমরা জানবো হাফ ইন্টু ডি ল্যামডা বাই এ, অথবা একটা অন্ধকার পট্টির প্রস্থগত সেম হাফ ইন্টু ডি ল্যামডা বাই এ। এখানে খেয়াল করো এই 3 নম্বরটা থেকে আরও একটা ফর্মুলা বের করা যায় এবং খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা এটা। কীরকম, আমরা এই দুইটা উজ্জ্বল পট্টির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব পেলাম এটা, তাহলে এটা কি লিখতে পারি আমি, দুইটি ব্রাইট ফ্রিঞ্জের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, সংক্ষেপে লিখি না, কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত, 1 ইন্টু ডি ল্যামডা বাই এ। তাহলে এইটা একটা, এইটা একটা, আর একটা দিলাম, মনে করো, বলো তো এই দূরত্বটা কত। এটা অন্ধকার ডোরা এ, দেখো অর্ধেক উজ্জ্বল, এই অর্ধেক উজ্জ্বল, তার মানে এটুকু একটা উজ্জ্বল, মানে এই দুইটা মিলে একটা উজ্জ্বল একটা অন্ধকার, মানে এটুকু দূরত্ব আসলে টোটাল কি একটি উজ্জ্বল এবং একটি অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে তো একটা উজ্জ্বল একটা অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব কত, ডি ল্যামডা বাই এ। তাহলে এটুকু কত, নিশ্চয়ই ডি ল্যামডা বাই এ। তাহলে কয়টা উজ্জ্বল বিন্দু হলো, একটা, দুইটা, তিনটা। তাহলে আমি কি লিখতে পারি, তিনটি ব্রাইট ফ্রিঞ্জের মধ্যবর্তী দূরত্ব কত, 2 ইন্টু ডি ল্যামডা বাই এ। কীভাবে, এ একটা ডি ল্যামডা বাই এ, এ একটা ডি ল্যামডা বাই এ। তাহলে কয়টা ডি ল্যামডা বাই এ, দুইটা ডি ল্যামডা বাই এ। এখন মনে করো আমরা আর একটা উজ্জ্বল বিন্দু দিলাম, এই যে ধরো এইটা, তাহলে এই দূরত্বটুকু কত খেয়াল করো, এ একটা অন্ধকার, এ অর্ধেক উজ্জ্বল, এ অর্ধেক উজ্জ্বল, ওমা এইটাও তো সেম, একটা উজ্জ্বল এবং একটা অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব, তাহলে এটাও তো একই হবে, ডি ল্যামডা বাই এ। তাহলে খেয়াল করো একটা উজ্জ্বল, দুইটা, তিনটা, চারটা, চারটা উজ্জ্বল পট্টির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত, একটা ডি ল্যামডা বাই এ, দুইটা ডি ল্যামডা বাই এ, তিনটা ডি ল্যামডা বাই এ। তাহলে চারটি ব্রাইট ফ্রিঞ্জের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 3 ইন্টু ডি ল্যামডা বাই এ। তাহলে মজার একটা ঘটনা খেয়াল করো, দেখো দুইটা হইলে কত, 1, তিনটা হইলে 2, চারটা হইলে 3। তার মানে কি এখানে উজ্জ্বল ডোরা যতটা বাড়তেছে এখানে এক করে কমতেছে। তাহলে অনুরূপভাবে অ্যান্টিডোরার মানে ব্রাইট ফ্রিঞ্জের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত হবে, এই 2 এর কি লেখা যায়, 2 - 1 মানে 1, 3 এ কি লেখা যায়, 3 - 1 মানে 2, 4 এর কি লেখা যায়, 4 - 1 3। তাহলে এন কি লেখা যাবে,
n মাইনাস ওয়ান ইন্টু ডি ল্যামডা বাই এ। আজকে থেকে আমাদের আর একটা সূত্র আবিষ্কার হয়ে গেল। কি লিখব আজকে থেকে আমরা? এনটি উজ্জ্বল পট্টির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা কি? n মাইনাস ওয়ান ইন্টু ডি ল্যামডা বাই এ। একইভাবে আমরা অন্ধকার দিয়ে দেখাইতে পারি। খেয়াল করো, এই দুইটা অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব কত? ডি ল্যামডা বাই এ। এবার আর একটা অন্ধকার না, এখানে এটুকু কত? এ অর্ধেক অন্ধকার, এ অর্ধেক অন্ধকার, একটা অন্ধকার আর মাঝখানে একটা ফুল উজ্জ্বল। তাহলে এখানেও একটা উজ্জ্বল একটা অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব এটুকুন, তার মানে সেটা তো ডি ল্যামডা বাই এ। তাহলে আমরা কি বলতে পারি? দুইটা অন্ধকার পট্টির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, দুইটি অন্ধকার মানে কি ডার্ক ফ্রিঞ্জের মধ্যবর্তী দূরত্ব 1 ডি ল্যামডা বাই 2। এ দেখো, একটা অন্ধকার, একটা অন্ধকার, একটা অন্ধকার, এই তিনটার বেলায় কত হয় দেখো? একটা দুইটা না? তাহলে তিনটি ডার্ক ফ্রিঞ্জের মধ্যবর্তী দূরত্ব কত? একই, এই একটা দুইটা ডি ল্যামডা বাই। একইভাবে চারটা ডার্ক ফ্রিঞ্জ হলে কী হবে? সেম। একইভাবে অ্যান্টি ডার্ক ফ্রিঞ্জের বেলায় কী হবে? একই ফর্মুলা হবে। তাহলে আমরা বলতেই পারি n সংখ্যক উজ্জ্বল বা অন্ধকার ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হলো কত? n মাইনাস ওয়ান ইন্টু ডি ল্যামডা বাই এ। এখন অনুরূপভাবে nতম অন্ধকার পট্টি, তাহলে এটা তো nতম উজ্জ্বল পট্টি ধরছিলাম, এটা মনে করি nতম অন্ধকার পট্টি। তাহলে এই nতম অন্ধকার পট্টির জন্য পথ পার্থক্য আমরা ডাইরেক্ট লিখে দেব। আমরা কি জানি? nতম অন্ধকার পট্টির জন্য পথ পার্থক্য ডেল্টা ইজ ইকুয়াল টু n মাইনাস হাফ ল্যামডা। তাহলে ডেল্টার মান কি বসাই দিবা? n মাইনাস হাফ ল্যামডা ইকুয়াল টু a সাইন থিটা। আবার অনুরূপভাবে কেন্দ্রীয় চরম থেকে, এই কেন্দ্রীয় চরম থেকে সেন্ট্রাল ব্রাইট থেকে nতম পট্টির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কি লিখবো আমরা? y and d ডার্ক পয়েন্ট। হ্যাঁ, তো ডার্ক পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব কি লিখবো আমরা? এটা হলো আমাদের 7 নাম্বার সূত্র। y n, এটা কি nতম ব্রাইট আর nতম ডার্ক, n এর জায়গায় কি যেন হয়ে যাবে? n মাইনাস হাফ ইন্টু ডি ল্যামডা বাই এ।